হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। পুলিশ লাঠি দিয়ে একের পর এক আঘাত করতে প্রীতিলতাকে। মহিলা পুলিশ প্রীতির চুল খামচে ধরে বলল, একের পর এক খুন করে এত স্বাভাবিক কিভাবে আছিস তুই? তোকে আজ এমন মারবো যে খুন করার চিন্তাও আর করতে পারবি না। হাত পা কেটে রক্ত বের হওয়া শুরু করেছে প্রীতির, কিন্তু প্রীতিলতা একদম চুপ, একটা কথা বলছে না। মহিলা পুলিশটা একসময় ক্লান্ত হয়ে গেল প্রীতিকে মারতে মারতে, তারপর হাতে লাঠিটা ফেলে দিয়ে বাইরে চলে গেল। একটু পর শান্ত ভেতরে ঢুকলো। প্রীতি এখনও চেয়ারে বাঁধা, হাত পা কেটে রক্ত পড়ছে, ঠোঁট পেটে ফিনকি দিয়ে রক্ত পড়ছে, কিন্তু প্রীতির হুঁশ নেই। তার চোখে না আসে পানি, আর না আসে তার কোনো অনুভূতি। অতি কষ্টে একটা মানুষ যা হয়, প্রীতিলতারও তাই হয়েছে। শান্ত একটা চেয়ার টেনে প্রীতির সামনে বসলো, তারপর বলল, কেন স্বীকার করছেন না নিজের অপরাধের কথা? কাল আপনাকে কোর্টে তোলা হবে, সেখানে আপনার বিচার হবে। সবাই আপনার ফাঁসি চাইছে। যেখানে মানুষ একটা খুন করে নিস্তার পায় না, সেখানে আপনি সেখানে আপনি 58টা খুনের কথা বলেছেন। এই কথা যদি একবার মিডিয়াতে প্রকাশ পায় তাহলে কি হবে জানেন? প্রীতি তবুও একটা কথা বলল না, শুধু চুপ করেই রইল। শান্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেরিয়ে গেল। দীপ চৌধুরীর লাশ পোস্টমর্টমে নেওয়া হয়েছে। চৌধুরীর বাড়িতে কান্নার রোল পড়েছে। দীপ চৌধুরীর কাটা মাথার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সবাই ছিচি করছে, সবাই এখনই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। পরের দিন প্রীতিলতাকে আদালতে নিয়ে আসা হয়েছে, কিন্তু হাজারো মানুষের আনাগোনা। সবাই সিরিয়াল কিলার প্রীতিলতাকে দেখতে এসেছে। প্রীতির হাতে হ্যান্ডকাপ। প্রীতিকে টেনে নিয়ে যাওয়ার সময় কয়েকজন তার গায়ে জুতো ছুঁড়ে মেরেছে। প্রীতি মাথা নিচু করে সবটা শুয়ে গেল, একবার চোখ তুলে তাকালো না। আদালতের কাঠগড়ের প্রীতি দাঁড়িয়ে আছে। তার হয়ে লড়ার মতো কোনো উকিল নেই এখানে। উকিল থাকবে কিভাবে? তার তো কোনো আপনজন নেই। আদালতে কার্যক্রম শুরু হলো। একটু দূরে আবেশ, নিরুপমা আর তাদের ছেলে মেয়ে বসে আছে। প্রীতি তাদের দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। তার বিরুদ্ধে থাকা ছবি আর ভিডিও ফুটেজ বিচারকের সামনে পেশ করা হলো। তারপর উকিল বলল, মহামান্য আদালত, এই হচ্ছে সেই খুনি যে একের পর এক বিনা দোষে নিরপরাধ মানুষকে খুন করে গেছে, যার শিকার হয়েছেন সমাজের এবং দেশের রত্নরা। নিঃস্বার্থে হাসিলে এমন জঘন্যভাবে খুন করতে দুবারও ভাবেনি। এর তো ফাঁসি হওয়া উচিত। তারপর অপর পাশের কাঠগড়ে আনা হলো আবেশের ছোট ছোট ছেলে মেয়ে দুটোকে। উকিল তাদের প্রীতিলতার ব্যাপারে জিজ্ঞেস করতে মেয়েটা বলল, এই তো মজা আনতে আমাদের অনেকদিন তার কাছে রেখে দিয়েছিল। তারপর ছেলেটা বলল, সকালে আমাকে ছোট বোকা দিত। উকিল বাচ্চা দুটোকে পাঠিয়ে দিল। তারপর বিচারককে বলল, মহামান্য আদালতের সামনে থাকা এই অপরাধী নারী দুটো বাচ্চাকেও ছাড় দেয়নি, তাদের ওপরে অত্যাচার করেছে। শুধু তাই নয়, পুলিশ ডিপার্টমেন্ট থেকে তাদের দিনের পর দিন ঠকিয়ে গেছে। বিচারক এবার প্রীতির দিকে তাকিয়ে বললেন, তোমার হয়ে কোনো উকিল আসতে চাইছে না, তা হয়তো জানো তুমি। প্রীতি মাথা নত করে বলল, জি, জানি। ওকে, এবার তোমার পুরো নাম বলো আর তোমার পরিচয় বলো। পুরো নাম প্রীতিলতা চৌধুরী, বাবার নাম আয়ান চৌধুরী, মায়ের নাম চারুলতা চৌধুরী। প্রীতির কথা শুনে অনেকেই অবাক হয়ে গেছে। আবেশ চিৎকার করে বলল, এই খুনিটা আমার বোন হতেই পারে না, আর আমার বোন 14 বছর আগে মারা গেছে। নিরুপমা নিজের স্বামীকে শান্ত করলেন। আবেশ প্রীতিলতার দিকে তাকিয়ে তাকিয়ে রাগে কাঁপছে। বিচারক প্রীতিলতাকে বলল, এতগুলো খুন, গুম, কিডন্যাপ কেন করেছো? আমি আমার দোষ কবুল করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। উকিল কিছু বলতে যাবে, কিন্তু বিচারক তাকে থামিয়ে বলল, বলো, তোমার কি শর্ত আছে? আমি চাই আমার আর আবেশ চৌধুরী ডিএনএ টেস্ট হোক, তাহলে আমি আসল প্রীতিলতা কিনা তা শিওর হয়ে যাবেন। আর দিহান ও তার মৃত বাবার ডিএনএ টেস্ট করানো হোক। আর আমি যেই রুমে থাকতাম, আমার সেই রুমের বালিশের নিচে একটা ডায়েরি আছে। আমি চাই ওই ডায়েরি প্রতিটা কথা জনগণের সামনে তুলে ধরা হোক,
আর এইগুলো করার পর যেই দিন আমার জবানবন্দি নেবেন ওই দিন যেন এখানে সকল সাংবাদিক উপস্থিত থাকে। আমি ক্যামেরার সামনে নিজের দোষ কবুল করব। এছাড়া আমি কিচ্ছু কবুল করব না। ঠিক আছে, তোমার কথা মতো সব করা হবে। আর আজকের মতো আদালতে কার্যক্রম বন্ধ করে দিল। 3 দিন পরে হাওড়া বিচার সভা বসবে। প্রীতিকে নিয়ে আদালত থেকে বের হওয়ার সময় আবেশ প্রীতির সামনে এসে দাঁড়ালো। পুলিশের কাছে 1 মিনিট সময় নিয়ে বলল, তুই যদি আমার বোনও হোস, তাও আমি তোকে দুনিয়ার সব থেকে বেশি ঘৃণা করি। তোর ফাঁসি হওয়ার পরে তোর লাশটাও আমি নেব না, মনে রাখিস। তোর মতো একটা হিংস্র জানোয়ারকে নিজের বাড়িতে নিয়ে যাব না আমি। প্রীতি কোনো কথা বলল না, শুধু মাথা নিচু করে রইল। কিন্তু তার চোখ থেকে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ল মাটিতে। পুলিশ প্রীতিকে টানতে টানতে নিয়ে গেল। অন্ধকার কারাগারে বসে আছে প্রীতিলতা। পরনের কাপড়ে ধুলো জমেছে। মেহনের গায়ের রক্ত এখনও তার শার্টে লেগে আছে। কেন যেন প্রীতির মনে হলো কেউ তার পাশে বসে আছে। প্রীতি পাশে তাকালো। প্রীতি পাশে তাকাতেই তাকিয়ে রইল। মায়াভরা চোখে তার বাবা তার দিকে তাকিয়ে আছে। বাবাকে সে দেখতে পায়। এই লোকটার জন্যই তো তার প্রতিশোধ নেয়। কত ভালোবাসতো তাকে এই লোকটা। তাকিয়ে রইল প্রীতি ওই দিকে। কিন্তু হঠাৎ করে কারো ধাক্কায় প্রীতির হুঁশ হলো। পাশে তাকিয়ে দেখলো একজন মহিলা কনস্টেবল। কনস্টেবল মহিলা প্রীতিকে বলল, তোর সাথে দেখা করতে এসেছে একটা ছেলে, চল দেখা করবি। 5 মিনিটের বেশি কথা বলতে পারবি না, চল। তো সামনে নির্ঝর দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মাঝে এক বিশাল দেয়াল। প্রীতি নির্ঝরের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। নির্ঝর প্রীতির দিকে তাকিয়ে বলল, কিভাবে পারলি এমনটা করতে? এই, তোকে আমি তোর রূপ দেখে ভালোবেসেছিলাম নাকি তোর টাকা দেখে ভালোবেসেছিলাম? তাহলে তুই কেন আমাকে ঠকালি? 3-এর পর 3 অভিনয় করে গেলি। জানিস তো, তুই ঠিকই বলেছিস, আমি সাবরিনার সাথে খুব ভালো থাকবো। আজকের পর তোর মতো একটা খুনির অধ্যায় শেষ। আর হ্যাঁ, তোর মৃত্যুর জন্য শুভকামনা। উপরওয়ালার কাছে দোয়া করব যেন তোর মরা মুখটাও আর না দেখা লাগে। আজকের পর শুধুই ঘৃণাই তোর জন্য বরাদ্দ। বাই। নির্ঝর চলে গেল। আর প্রীতিলতা নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে একটা সময় লুটে পড়ল মাটিতে। দেশ জুড়ে আতঙ্ক ছেয়ে গেছে, কেননা 2 দিনে 400 মেয়ে নিখোঁজ হয়েছে। যে কোনো জায়গা থেকে মেয়ে ও শিশুদের তুলে নেওয়া হচ্ছে। হারিয়ে যায় সন্তানদের খোঁজে মা বাবা পাগল প্রায়। পুলিশ কিডন্যাপারকে ধরতে পারছে না। আর এই কেসের কোনো তথ্য পুলিশের কাছে নেই। সব তথ্য প্রীতির কাছে, কেননা সে এতদিন কেসটা হ্যান্ডেল করেছে। অন্যদিকে অন্ধকার কারাগারে হাঁটু ভাঁজ করে প্রীতি বসে আছে। সকালে দিয়ে যা খাবার এখনো পড়ে আছে পাশে। 2 ঘন্টা আগে জ্ঞান ফিরে আসার পর একটা কথা বলেনি। অনেক পুলিশ এসেছে, কিন্তু সে কথা বলেনি। এসিপি প্রদীপ কারাগারের ভেতরে প্রবেশ করলো। প্রীতি মাথা তুলে তাকালো পায়ের আওয়াজ পেয়ে। এসিপি প্রদীপ প্রীতির সামনে বসে বলল, নারী পাচারের মামলাটা তুমি সামলাচ্ছ এতদিন, তোমার কাছে সব তথ্য আছে। আমরা তোমার বাড়ি তলাশ করে কোনো তথ্য পাইনি। যদি তথ্যগুলো আমাদের দিতে তাহলে খুব ভালো হতো। প্রীতি আবারও মাথা নিচু করলো, তারপর বলল, আপনাদের তথ্য দিয়ে আমার কী লাভ স্যার? যেখানে আপনারা আমাকে ফাঁসি দিবেন সেখানে আমি কেন আপনাদের তথ্য দিব? প্লিজ পুতি, একটু বোঝার চেষ্টা করো। তোমার একটু সাহায্য মেয়েগুলোর জীবন বাঁচতে পারে। প্রীতি মাথা নিচু করেই বলল, আমি না কোনো তথ্য দেব, না ওই মেয়েদের বাঁচাতে সাহায্য করব। আপনি আসতে পারেন এখন। এসিপি প্রদীপ এবার রেগে প্রীতির সামনে এসে বলল, তোমার মধ্যে কি এতটুকু মানুষত্ব নেই, নাকি পুরোটা জুড়ে জানোয়ারের বাস করছে? তোমার একটু হেল্প যেখানে মেয়েদের বাঁচাতে পারে সেখানেও তুমি এমন নির্দয় হবে? আমি যে জানোয়ার তা তো বুঝেই গেছেন। তো মানুষের কাছে যান না স্যার। প্রীতিও কিছুটা চিৎকার করে কথাগুলো বলল। এসিপি প্রদীপ উঠে দাঁড়িয়ে বলল, আমার আগেই বোঝা উচিত ছিল যে তোমার মতো জানোয়ার কখনো মানুষের ভালো চাইতে পারে না। যে মানুষ মারতে এতটুকু দয়া করে না, সে আবার করবে সাহায্য? আমার আগেই ভাবা উচিত ছিল। যার পরিবার নেই সে পরিবারের কদর কিভাবে করবে? এসিপি শরীফ দয়া করেছিল বলে, নইলে রাস্তায় ভিক্ষা করতে হতো। এসিপি চলে গেলেন নাকি গজগজ করতে করতে। প্রীতিলতার জবাবে কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল এসিপি যাওয়ার দিকে।
প্রীতির বালিশের নিচ থেকে পাওয়া ডায়েরিটা প্রকাশ করা হয়েছে সামাজিক মাধ্যমে। চারুর প্রতি আয়নের ভালোবাসা সবাইকে যেমন অবাক করেছে, ঠিক তেমনি তাদের আগুনে পুড়ে মৃত্যু সবাইকে কষ্ট দিচ্ছে। কিন্তু প্রীতির খুনের সাথে কেসের কী সম্পর্ক তা বোঝা মুশকিল। অপরদিকে প্রীতির দাদাও দুর্ঘটনায় মারা যাওয়া, তার চাচা মিহান চৌধুরী নারী শিশু পাচার ও মাদক ব্যবসায়ী ছিলেন। শুধু তাই নয়, তারা মেয়েদের দিক খারাপ কাজও করাতো। ডিএনএ টেস্ট করানো হয়েছে এবং সাংবাদিক খবর দেওয়া হয়েছে। সবাই আসবে প্রীতির বিচারের দিন। আজ প্রীতিলতাকে কোর্টে নেওয়া হয়েছে। আজ আবারও তাকে নিয়ে বিচার সভা বসবে। প্রীতির হাতে এখনো হ্যান্ডকাপ, পরনে আগে রক্ত জামা। প্রীতি তাকে দেখলো আবেশ তার স্ত্রীর সন্তান নিয়ে বসে আছে। তার পাশে দিহান বসে আছে নিজের মাকে নিয়ে, নির্ঝর বসে আছে, মীরা বসে আছে তার দুজন বন্ধু নিয়ে। তার পাশে জামিল, তার পালিত বাবা এসিপি শরীফ আর তার পালিত মা। পাশে ভাইয়াটা বসে আছে। মিডিয়ার লোকেরা লাইভ শুরু করেছে। বিচার কার্য শুরু হলো। বিচারকের কাছে ডিএনএ টেস্টগুলো পাঠানো হলো। বিচারক টেস্টগুলো দেখে বললেন, এখানে আসামি প্রীতিলতা মৃত আয়ান চৌধুরীর মেয়ে, কিন্তু দিহান মৃত দীপ চৌধুরীর ছেলে নয়। দিহান সবার সামনে চিৎকার করে বলল, এগুলো সব নাটক, এটা হতেই পারে না। আমার বাবাকে খুন করে এখন নিজেকে বাঁচানোর চেষ্টা করছে এই মেয়েটা। বিচারক দিহানকে চিৎকার করতে নিষেধ করলো। অতঃপর প্রীতিলতার দিকে তাকিয়ে বলল, আমরা সবাই জানি তুমি এসিপি শরীফের মেয়ে নও। আমরা নিশ্চিত হতে তার সাথেও তোমার ডিএনএ টেস্ট করেছি, কিন্তু কোনো মিল পাইনি। আমরা এসিপি শরীফের বক্তব্য নিয়েছি। তার কথা অনুযায়ী সে তোমাকে একটা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পেয়েছিলেন এবং আজ থেকে 14 বছর আগে ঠিক ওই দিনেই তোমার মা বাবা আগুনে পুড়ে মারা যায়। আমার মা বাবা 14 বছর আগে আগুনে পড়ে মারা যায়নি, তাদের খুন করা হয়েছিল। প্রীতি স্বাভাবিকভাবে বলল। উপস্থিত সকলে চমকে উঠল। আবেশ নিজেও চমকে উঠল, কেননা তার জানা মতে মা বাবা আগুনে পুড়ে মারা গেছে। কিন্তু তথ্য অনুযায়ী তারা পুড়ে মারা গেছে। স্যার, ডায়েরিটা যেখানে শেষ হয়েছে, এবার তার পরবর্তী অংশ আমি মুখে বলছি আপনাকে। আর হ্যাঁ, আপনাকে আমি প্রমাণও দিব যে আমার বাবা মা খুন হয়েছে। ওই দিন মা আমাকে আলমারির ভেতরে ঢুকিয়ে রেখে যায়, কিন্তু যাওয়ার আগে মা আমার হাতে ছোট একটা কার্ড দিয়ে যায়, যেটাকে বলে মেমোরি কার্ড। মা যাওয়ার আগে বলেছিল, নিজের জীবন দিয়ে চিনো আমি রক্ষা করি এই কার্ড। তারপর মা আমার কপালে একটা চুমু দিয়ে বের হয়ে যায়। আমি তখন বুঝিনি মা কোথায় গেল। আলমারির দরজাটা একটু ফাঁকা ছিল। ভাইয়াটা বিছানায় বসে খেলতেছিল। আমি আলমারির ভেতরে বসেছিলাম। আমার হাতে বাবার দিয়ে একটা ক্যামেরা নিয়ে নাড়াচাড়া করছিলাম। হঠাৎ মায়ের চিৎকারে আমি বিছানার দিকে তাকাই। ঘরের ভেতর 6-7টা আঙ্কেল ছিল। এদের সবাইকে আমি চিনতাম না, তবে একজনকে খুব ভালো করে চিনতাম। সে আর কেউ না, আমার চাচা দীপ চৌধুরী। একটা লোক আমার মায়ের চুল ধরে বিছানায় ছুঁড়ে মারে। ছোট ভাইটা খেলা করছিল বিছানায়। আর একটা লোক এসে আমার ভাইয়াটাকে ছুঁড়ে মারে দেয়ালে। আমি তখন আলমারির ভেতর, চাইলেও বের হতে পারছিলাম না। খুব ভয়ে আমার হাত পা কাঁপছিল। দুজন লোক আমার বাবাকে টানতে টানতে ঘরে নিয়ে আসে। বাবার মাথা ফেটে অনেক রক্ত বের হচ্ছিল। আমার বাবাকে তারা একটা চেয়ারে বেঁধে ফেলে। বাবা জীবিত ছিল। একজন লোক মায়ের কাপড় খুলে ফেলে দেয়। তারা একের পর এক আমার মায়ের পরেও ঝাঁপিয়ে পড়ে। মা তখন চিৎকার করছিল বাঁচার জন্য, আর বাবা চিৎকার করছিল মাকে বাঁচানোর জন্য। আমার মা সেদিন চিৎকার করে বলেছিল তার ক্ষতি না করতে, কিন্তু ওরা শুনেনি। আমার চোখের সামনে 6 জন মিলে 9 বার ধর্ষণ করে আমার মাকে। ছোট ভাইয়াটা গলা কাটা মুরগির মতো ফুলের উপরে ছটপট করছিল। একজন এসে এমন জোরে ভাইয়াকে দেয়ালের সাথে বাড়ি মারল যে আমার ভাইয়ের মস্তিষ্কটা মাথা ফেটে বেরিয়ে গেল। একের পর এক আঘাতে আমার ভাইয়াটার দেহ পুরো থেতলে দিল স্যার। আমার বাবা তখন হাউমাউ করে কাঁদছিল। আমার ভাইয়াটাকে ওরা ছাড়েনি স্যার। বাবা চিৎকার করে বলে। একজন মাকে রেখে বাবার মাথায় সাথে আনা লোহার রড দিয়ে এলোমেলোভাবে মারতে লাগলো। একসময় বাবা আমার চুপ হয়ে গেল। মার নিস্তেজ শরীর যখন বাবার দিকে হাত বাড়িয়ে দিল, তখন আরেকজন এসে আমার মায়ের গলায় একটা চিকন তার পেঁচিয়ে ধরল। মা 2 হাত নিজের গলা চেপে ধরে। শ্বাস বন্ধ হওয়ার কারণে মায়ের জিহ্বা বের হয়ে গিয়েছিল। একটা সময় মা ছটপট করতে করতে চোখের সামনে শেষ হয়ে যায়। সেই 7 জনের মধ্যে
একজন ছিল ছদ্মবেশে থাকা আমার চাচা দীপ চৌধুরী। এ পর্যন্ত আমার হাতে খুন হওয়া কর্নেল ওসমান, ডক্টর শাকিল, ব্যারিস্টার সোহেল, এসপি সাইদ, আশরাফ খান ও তার ম্যানেজার, আমরা কেউ তখন জানতাম না আমাদের চারপাশে ঘুরে বেড়ানো এই ব্যক্তি আসলে আমার চাচা মিহান। বাবা মাকে মারার পর মিহান চৌধুরী বাবার সামনে যায়, তারপর বলে, অতীত। কি আয়ান চৌধুরী, কোথায় তোর পাওয়ার? সব শেষ তো? এই আমাকে দেখ, আমি মিহান চৌধুরী। তাহলে কি ভাবছিস যে মরে গেছে সে কে? সে তোর প্রাণের ভাই দীপ, মেরে দিয়েছে ওকে। আমিও ডায়নাকে ভালোবাসতাম, কিন্তু ডায়না দীপকে ভালোবাসতো। কেন রে? দুইজনের চেহারা সবই তো এক, তাহলে দীপকে কেন ভালোবাসতে গেল? হাজার চেষ্টা করেও ডায়নাকে দীপের থেকে আলাদা করতে পারিনি, শুধু সময়ের অপেক্ষাতে ছিলাম। আর তুই আমাদের গোপন ব্যবসার কথা জেনে গিয়েছিলি, আমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে গিয়েছিলে না? আমি যে তোর ব্যবসার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছি তাও জেনে বসেছিলি। মাথায় তখন কাজ করছিল না আমার, তখন তোকে শেষ করার চক্রান্ত করি। কিন্তু ওই দ্বীপ আবারও চলে এলো আমার কাজের মাঝে। বাবার আর আমার প্ল্যানের কথা জেনে গেল, তোকে বাঁচাতে আসছিল। রাস্তায় দিলাম একদম গাড়ি চাপা দিয়ে, আর নাটক করলাম আমি মরে গেছি। বাবা চেয়েও কিছু করতে পারলো না, কি আর করবে বল? সে নিজেও তো টাকার জন্য নিজের মা বাবা হারা বড় ভাইকে খুন করেছে, মানে তোর আসল বাবাকে খুন করেছে। তারপর আমাদের মাকে টাকার জন্য বিয়ে করে নিয়েছিল। অন্যদিকে আমি দীপকে খুন করলাম, বিনিময় ডায়নাকে পেলাম, দিহানকেও পেলাম নিজের ছেলে হিসেবে। তারপর কি হলো জানো? এই যে আমাদের মা মিসেস মমতা বেগম, উনি একদিন ভুল করেই আমার আর বাবার কথা শুনে ফেলল। বুড়িটা ছেলে হারিয়ে কাতর হলো, পুরো পাগল হয়নি, দৌড়ে যাচ্ছিল তোকে সব বলতে, কিন্তু যেতে পারলো কই। তার আগেই আমার যা করার করে দিলাম, আর আজ তোকে শেষ করলাম। অতঃপর ডাক্তার শাকিল চারুর কাছে যে বলল, এর জন্য আমার হাসপাতালে কোনো দামন ছিল না, এর জন্যই আমার হাসপাতালে কোনো দামই ছিল না। সবাই শুধু চারু চারু আর চারু করতো। এমনকি হাসপাতালের সব দায়িত্ব ওর উপর হাত দিয়ে চলতো। এমনকি হাসপাতালের সব দায়িত্ব ওর হাত দিয়েই এমনকি হাসপাতালের সব দায়িত্ব ওর হাতেই দিয়ে দিল। ওর জন্য হাসপাতাল থেকে টাকা আত্মসাৎ করতে পারতেছিলাম না। ওর থেকে কোন দিক দিয়ে আমার যোগ্যতা কম, শেষ করে দিলাম ওকে। এবার যদি কোনোভাবে এদের লাশ খুঁজে কেউ পায় তাহলে ভুয়া পোস্টমর্টম রিপোর্ট করে দেব। পাশ থেকে মেহান বলল, পোস্টমর্টম তো দূর, এদের লাশটাও কেউ খুঁজে পাবে না। আশরাফ খান শাকিলের কাঁধে হাত থেকে বলল, সব ডিলেই আয়ার নিয়ে নিচ্ছিল। আমার ব্যবসায় শুধু লস আর লস। ওর কোম্পানিতে আমার লোক ঢুকে সব তথ্য কালেক্ট করতেছিলাম। ওর কোম্পানির নাম করে গোপনে কোটি টাকা হাতে নিলাম। তার মধ্যে ওর ঘরে এত সুন্দর বউ, মাথায় খারাপ হয়ে যাচ্ছিল আমার। ভাবতে পারিনি কখনো এক ঢিলে এভাবে দুই পাখি মারতে পারবো। আর দেখো, সাথে আমার ম্যানেজার এমদাদ কিছুটা এক নজর করে নিল। কথাগুলো বলেই ওরা হাসতে লাগলো। পাশ থেকে হাসতে হাসতে শাহিদ বলল, চারু নামের এই মালটার উপর অনেক বছর আগে থেকেই নজর ছিল, কিন্তু এই আয়নের জন্য কিছু করতে পারিনি। তার মধ্যে আমার মাদকের ব্যবসার ব্যাপারেও জেনে গিয়েছিল, আর আমার ভাই তো আছেই। পুলিশ পর্যন্ত যদি যায় তাহলে ওসমান আর সোহেল তো আছেই, সব সামলে নেবে। তারপর ওরা হাসতে লাগলো শয়তানি হাসি। একটু পর শাকিল বলল, যা করা তাড়াতাড়ি করতে হবে। বাড়িতে আগুন লাগাও তাড়াতাড়ি, নইলে লাশ কোথাও গুম করব। আর ফাইলটা তাড়াতাড়ি নাও। পাশের টেবিলে থাকা একটা লাল ফাইল ওরা তুলে নিল, তারপর বেরিয়ে গেল। ওরা চলে যাওয়ার পর প্রীতি বেরিয়ে আসে আস্তে করে। মা বাবা কেউ আর বেঁচে নেই। মায়ের শেষ চিহ্ন হিসেবে গলার চেইনটা আর বাবার হাতের আংটি খুলে নেয় প্রীতিলতা। মারা যাওয়া ছোট ভাইয়াটাকে শেষবারের মতো আদর করে দেয় প্রীতি। অতঃপর বেরিয়ে যায় পেছনের গেট থেকে। সেই দিন ফিরে আসার এক আকুল আবেদন দেখেছিল প্রীতি তার মা বাবার চোখে। বাবার চোখে দেখেছিল নিজের স্ত্রী আর সন্তানকে বাঁচাতে না পারার কষ্ট, আর মায়ের চোখে দেখেছিল চোখের সামনে স্বামীর সন্তান হারানোর কষ্ট। রক্তমাখা হাতে ওই দিন নিজের চোখের পানি মুছতে মুছতে প্রীতি নিজের বাড়ি থেকে বের হয়ে যায়। বারবার সেই দিন পেছন ঘুরে তাকিয়েছিল, এই হয়তো বাবা ডেকে বলবে। প্রীতি খালি পায়ে দৌড়তে লাগলো। লক্ষ্য তার একটাই, ভাই আবেশকে বাঁচাতে হবে, ভাইকে সবটা জানাতে হবে। কিন্তু স্কুলের গেটের কিছুটা কাছে যেতেই
প্রীতি দেখতে পেল মিয়ান ভাইকে গাড়িতে তুলছে। প্রীতি তার ছোট পায়ে গাড়ির পেছনে ছুটতে লাগলো, কিন্তু বেশি দূর যেতে পারল না। রাস্তার পড়ে থাকা ইটের সাথে বেঁধে নিচে পড়ে গেল, আর রাস্তায় পড়ে গাল কেটে রক্ত বেরোতে লাগলো। কিন্তু আজ আর কেউ এসে বাবার মতো প্রীতিকে আদর করে তুলল না। প্রীতিও সব সময়ের মতো কাঁদল না। প্রীতি মায়ের চেনের সাথে থাকা লকেটের মধ্যে মেমোরি কার্ডটা রাখলো, তারপর বাবার আংটিটা চেনের ভিতরে ঢুকে দিল। চেনটা গলায় পরে নিল সে। অতঃপর আবার দৌড়তে লাগলো বাড়ির দিকে। দৌড়তে দৌড়তে প্রীতি বাড়ির কাছে পৌঁছে গেল, কিন্তু গেট পেরিয়ে আর ভেতরে ঢুকতে পারল না। বাড়ির পেছনে কিছুদিন আগেই আয়ন একটা গর্ত করেছিল কাজের জন্য। ওই গর্তের মধ্যে তার মা, বাবা আর ভাইকে ফেলা হচ্ছে। ওরা এখন 6 জন আছে, কিন্তু এর মধ্যে একজনের চেহারা প্রীতি দেখতে পেল না। বাকিরা সবাই তার মা বাবাকে হত্যা করেছে। শেষে যখন তার বাবাকে লাথি মেরে গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো, তখন প্রীতি আর নিজেকে আটকাতে পারেনি। আব্বু বলে একটা জোরে চিৎকার করে ওঠে। পেছনের গেট ধরে কাঁদতে থাকে প্রীতিলতা। আর এতক্ষণে ওরা প্রীতিকে দেখে ফেলে। ওরা প্রীতিকে রেখে দৌড়ে আসে। প্রীতি ওদের আসতে দেখে আবার দৌড় লাগায়। এবার নিজেকে বাঁচানোর এক প্রাণপণ চেষ্টা করে সে। প্রীতি দৌড়তে থাকে খুব জোরে, কেননা পেছনে কালো রঙের গাড়িটা যে ধেয়ে আসছে। প্রীতি পেছনে তাকিয়ে গাড়িটা দেখে, অনেকটা দূর আসে গাড়িটা, কিন্তু হঠাৎ করে প্রচণ্ড স্পিডে আসা একটা গাড়ির ধাক্কায় প্রীতিলতা ছিটকে পড়ে রাস্তার পাশে। গাড়ি থেকে নেমে আসে মিহান চৌধুরী। প্রীতিলতা তখন রক্তাক্ত অবস্থায় পড়ে আসে রাস্তায়। প্রীতির পেছনে আসা কালো গাড়িটা চলে এসেছে। কর্নেল ওসমান আর আশরাফ চলে এসেছে। মিয়ান চৌধুরীর হাতে একটা লোহার রড। ওরা আসছে প্রীতিকে দেখে। প্রীতি অতি কষ্টে বলে ওঠে, আমায় মেরো না কাকু, আমায় ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে, মাথায় খুব ব্যথা করছে, আমাকে আর ভাইকে ছেড়ে দাও, আমরা কাউকে কিচ্ছু বলবো না, আমাদের ছেড়ে দাও কাকু। প্রীতি 2 চোখের পানি ছেড়ে দিল। মা বাবা হারা মেয়েটার সামনে দাঁড়িয়ে কর্নেল ওসমান বলল, হবে না, খুব বাঁচার শখ না, ছেড়ে দিতে বলছিস তো, যা তোকে ছেড়ে দিলাম। মেয়ের হাত থেকে লোহার রডটা নিয়ে সজোরে আঘাত করলো প্রীতির মাথা বরাবর। আঘাতের পর প্রীতির আওয়াজ বন্ধ হয়ে গেল। প্রীতির বাঁচতে চাওয়ার চোখ দুটো বন্ধ হয়ে গেল। কান আর মুখ থেকে বেরিয়ে এলো লাল রক্ত। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? রাস্তার পাশে পড়ে রইল প্রীতিলতা। পাশ থেকে একটা সাদা গাড়ি যাচ্ছে। হঠাৎ রাস্তার মাঝে কাউকে পড়ে থাকতে দেখে ড্রাইভার গাড়ি থামায়। গাড়িতে ছিল এসিপি শরীফ আর তার অন্তঃসত্ত্বা স্ত্রী। শরীফের স্ত্রী বাচ্চা হবে, তাই তারা হাসপাতালে যাচ্ছে। গাড়ি থামাতে এসিপি শরীফ বললেন, গাড়ি কেন থামালে ড্রাইভার? স্যার, রাস্তায় কেউ পড়ে আছে। এসিপি শরীফ গাড়ি থেকে নেমে এলো। রাস্তায় একটা মেয়ে পড়ে আছে। শরীফ মেয়েটার কাছে দৌড়ে গেলেন। মেয়েটাকে নিজের দিকে ফেরাতেই আটকে উঠলেন। মেয়েটার পুরো মুখ রক্তে লাল হয়ে আছে, শরীরের ক্ষতের দাগগুলো কালো হয়ে গেছে। এসিপি ছোট প্রীতিলতাকে গাড়িতে তুলে নেয়, অতঃপর ড্রাইভারকে জোরে গাড়ি চালাতে বলে। এসিপি নিজের স্ত্রী আর রাস্তায় পাওয়া ছোট মেয়েটাকে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার প্রীতিকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। কিছুক্ষণ পরে শরীফের স্ত্রী একটা পুত্র সন্তান জন্ম দেন। কিন্তু প্রীতিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার ডক্টর যা বলেন, এতে শরীফের চোখ নিজের অজান্তে টলমল করে ওঠে। ডাক্তার জানায় প্রীতির মাথায় মস্তিষ্কে প্রচণ্ড জোরে আঘাতের কারণে কিছু নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট মেয়েটা কোমায় চলে গেছে। কখনো জ্ঞান আসতে পারে, আবার নাও পারে, কিন্তু জ্ঞান আসতেই মানসিক ভারসাম্যহীন হওয়ার সম্ভাবনা আছে এবং বয়সের সাথে সাথে মস্তিষ্কের অস্বাভাবিকতা দেখা দিতে পারে, যার ফলে মৃত্যু হতে পারে। সেদিনের পর 7 মাস পার হয়ে গেছে। এসপি শরীফের সিলেটে বদলি হয়। তিনি প্রীতির চিকিৎসার ব্যবস্থা করেন সিলেটে। কোনো কমতি রাখেননি তিনি। একদিন হঠাৎ করে শরীফের মোবাইলে একটা কল আসে। কলটা পেয়ে শরীফ নিজের বাসায় যত দ্রুত সম্ভব চলে আসে। প্রীতিলতার জ্ঞান ফিরেছে। বাড়িতে ডাক্তার এসেছে। প্রীতির মুখে অক্সিজেন মাস্ক। প্রীতি কিছু একটা বলতে চাইছে, কিন্তু পারছে না। 2 দিন পার হয়ে গেছে। সকালে শরীফ নাস্তা করছিল। হঠাৎ উপর থেকে নার্সের চিৎকারে শরীফ দৌড়ে উপরে গেলেন। জ্ঞান ফিরে আসা ছোট মেয়েটা নার্সকে কামড়ে দিচ্ছে। সে স্বাভাবিক নয়, সে যাকে পাচ্ছে মারছে। তার কাছে কেউ যাচ্ছে না। সে চিৎকার করে কিছু চাইছে। শরীফ অতি কষ্টে প্রীতির
হাত আটকে ধরলেন। প্রীতি শরীফের হাত কামড়ে ধরল। শরীফ প্রীতিকে ছেড়ে দিল। শরীফ ছাড়তেই প্রীতি পাশে থাকা ফুলদানি শরীফের মাথায় মেরে দিল। তারপর বলল, এই, আমার ক্যামেরা কোথায়? আমার চেন কোথায়? ওইগুলো না পেলে তোকে আমি খুন করে ফেলবো। কাউকে ছাড়বো না আমি। আমার মায়ের জিনিস দে বলছি। শরীফ নিজের মাথা চেপে ধরল আর প্রীতিলতা শরীফকে হাত দিয়ে মারতে লাগলো। হঠাৎ নিজের সামনে চিরচেনা চেন আর ক্যামেরা পেতে প্রীতি খপ করে ধরল। শরীফের বুক থেকে উঠে গেল। তারপর খাটের এক পাশে যে একা একা হাসতে লাগলো। কিছুক্ষণ পর আবার কাঁদতে লাগলো। কিন্তু এই চেন আর ক্যামেরার জন্য জ্ঞান ফেরার পর এত ভয়ঙ্কর আচরণ করার মানে কেউ বুঝতে পারল না। শরীফের স্ত্রী আলমারিতে রেখে দিয়েছিল। মেয়েটার অস্বাভাবিক আচরণ দেখেই দৌড়ে নিয়ে আসেন। এসিপি শরীফ ফোন বের করে কাউকে কল করলেন। তারপর ফোনটা রেখে ঘর থেকে বের হয়ে গেল। রাত 8টা বাজে। একটা বাচ্চার আওয়াজ কানে আসতে প্রীতি ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের দরজাটা খোলাই ছিল। সারাদিন কেউ ভয়ে তার কাছে যায়নি। শরীফের মাথা ব্যান্ডেজ করা হয়েছে। সে নিজের ঘরে শুয়ে আছে। তার স্ত্রী স্বামীর জন্য খাবার বানাতে গেছে। প্রীতি একটা ঘরে ঢুকলো। একটু দূরে একটা দোলনা, সেখান থেকে কান্নার আওয়াজ আসছে। প্রীতি সেখানে চলে গেল। পাশের বিছানায় শরীফ শুয়ে আছে। প্রীতি দোলনার কাছে গেল। দেখতে পেলে একটা বাচ্চা শুয়ে আছে। প্রীতি বাচ্চাটা কোলে নিয়ে নিল। বাচ্চাটা কোলে নিতেই চুপ হয়ে গেল। প্রীতি বাচ্চাটার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তুই কি করে বেঁচে গেলি ভাই? ওরা তো তোকে মেরে ফেললো। তবে যাই হোক, তুই আমার কাছে থাকবি। আমি কারোর কাছে তোকে দেব না। হঠাৎ কারো চিৎকার কানে আসতেই প্রীতিও ওইদিকে তাকালো। একটা মহিলা দাঁড়িয়ে আছে। প্রীতি ওইদিকে তাকিয়ে বলল, একদম চুপ। আমার ভয় ভয় পাবে। একদম চুপ। প্রীতি বাচ্চাটা নিয়ে নিজের ঘরে চলে গেল। শরীফ ইশারে স্ত্রীকে চুপ থাকতে বলল। প্রীতি বাচ্চাটাকে খুব আদর করতে লাগলো। বাচ্চাটাও তার সাথে খেলতে লাগলো। শরীফ আর তার স্ত্রী দূর থেকে শুধু খেয়াল রাখলো। খেলতে খেলতে একটা সময় প্রীতি ঘুমিয়ে গেল। শরীফ নিজের বাচ্চাটা অতি সাবধানে তুলে নিল। সকালে প্রীতির ঘুম ভাঙলো মানুষের শব্দে। কেন যেন মনে হলো কেউ তার হাত পা বেঁধে ফেলেছে। প্রীতি চোখ খুলতেই দেখলো তার হাতে পায়ে কয়েকটা লোক শিকল পরিয়ে দিচ্ছে। প্রীতি চিৎকার করে উঠল, ছাড় আমাকে, ছেড়ে দে আমাকে। আমি তোদের সাথে যাব না। এগুলো কেন পড়াচ্ছে আমাকে? লোকগুলো ছোট প্রীতিকে টেনে নিয়ে গেল। এসিপি শরীফ মূলত গতকাল ডাক্তারের কাছেই কল করেছিল। সেই আজ লোক পাঠিয়েছে। প্রীতিকে একটা গাড়িতে তোলা হলো। গতকাল রাতে হাতে থাকা চেইন আর গলায় ঝোলানো ক্যামেরাটা রয়ে গেল তার সাথে। একটা মেন্টাল হাসপাতালে এক কোণে অন্ধকারে বসে আছে প্রীতি। একা একা কিছু একটা বলছে। আজকাল তার নতুন সমস্যা দেখা দিয়েছে। একা একা কথা বলে, একা কাঁদে, আবার একাই হাসে। বিড়বিড় করে একা একা কিছু একটা বলে। সারাদিন একা একা কথা বলে। এসিপি শরীফ এখনও প্রীতির চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। কিন্তু দিনকে দিন অবস্থা খারাপ হচ্ছে। অবস্থা কোনো উন্নতি হচ্ছে না। ডাক্তারের মতো সে কল্পনার কথা বলে। মস্তিষ্কের সমস্যাজনিত কারণে এমন হচ্ছে। তবে মেয়েটার নাম প্রীতিলতা, এটা ডাক্তার জানিয়েছে। রাত গভীর। হঠাৎ চিৎকারের আওয়াজ কানে আসতেই প্রীতির ঘুম ভেঙে গেল। প্রীতিলতা উঠে দাঁড়ালো। কোথাও কেউ কাউকে কষ্ট দিচ্ছে না তো? তার মায়ের মতো? হ্যাঁ, তার মা এভাবেই চিৎকার করেছিল। প্রীতিলতা বাইরে বেরিয়ে গেল। প্রীতিলতা একটা ঘরের কাছে এসে থেমে গেল। দরজাটা হালকা খুলতে যা দেখলো, এতে হঠাৎ করে তার মাথায় খুন চেপে বসলো। প্রচণ্ড রাগে হাত পা কাঁপতে লাগলো। একটা ছোট বেডের উপরে একটা মেয়ে অর্ধ উলঙ্গ অবস্থায় পড়ে আছে। দুজন মিলে একটা মেয়ের সাথে জোর করছে। লোক দুটোর হাতে হাতে কাচের বোতলও আছে। তারা বোতলের ভেতর থাকা পানীয় খাচ্ছে আর জোর করে শারীরিক সম্পর্ক করছে। প্রীতি পাশে কিছু ইঞ্জেকশন দেখতে পেল। ওই ইঞ্জেকশনগুলো সে তার পাশের বেডে থাকা মেয়েটার শরীরে পুশ করতে দেখেছে। ওইটা দেয়া কিছুক্ষণ পরে মেয়েটা কেমন যেন হয়ে যায়। কাউকে চিনে না। তার একটু পরে কিছু লোক আসে আর ওই মেয়েটাকে ধরে কাঁদে। তারপর চলে যায় লোকগুলো। প্রীতিলতার নিজের হাতে ইঞ্জেকশনগুলো নিয়ে নেয়। তারপর ওই দুই ডাক্তার দুটোর পেছনে যে হঠাৎ তাদের গলায় ইঞ্জেকশন দুটো ঢুকিয়ে দেয়। তারা এতটাই মদ্যপ ছিল যে চিৎকার করতেও পারেনি। প্রীতি পাশে থাকা ছুরি কাচির ট্রে থেকে একটা ছুরি নিয়ে ডাক্তার দুটোর গলায় চালিয়ে দেয়। পাশে থাকা মেয়েটা কাঁদছে আর
কী সব আবল তাবল বকছে। কেউ এখনও আসেনি। প্রীতি বিছানার কাপড় দিয়ে ছুরি আর ইঞ্জেকশন দুটো মুছে নিল, তারপর মেয়েটাকে নিয়ে বেরিয়ে গেল। আর ওরা পড়ে রইল ঘরের ভেতরে। সকালে হইচই পড়ে গেল। হাসপাতালে ডাক্তার খুন হয়েছে, কে মেরেছে তাদের কেউ জানে না। পুলিশ এসেছে তদন্ত করতে। লাশ দুটো নিয়ে যাওয়া হলো। একটা মুখ হাসলো, তারপর বলল, রক্ত চাই আমার, আরও রক্ত চাই। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেও খুনিকে বের করতে পারেনি। এদিকে মেন্টাল হাসপাতালে মাসের পর মাস প্রীতির জীবন কাটতে লাগলো। আর দিন দিন সে চুপ হয়ে গেল। তবে রাত হলে সে কাঁদতো আর কথা বলতো, নিজের পাশে তাকিয়ে নিজেই কাঁদতো। একটা সময় চিৎকার করতো খুব। প্রীতিকে তখন কেউ দমাতে পারতো না। যাকে সামনে পেত তাকে আঘাত করত, যার কারণে একটা সময় তাকে লোহার শিকল দিয়ে আটকে রাখার ব্যবস্থা করা হয়। তবুও সে রাত হলে একা একা কাঁদত। কিছুক্ষণ পর কাউকে চিৎকার করে বলতো, আমি ছেড়ে যেও না, আমাকে নিয়ে যাও সাথে করে। এখন আর কেউ আমাকে ভালোবাসে না তোমাদের মতো। এইভাবেই দিন যাচ্ছিল। একটা সময় প্রীতিলতা চিৎকার করে কাঁদা বন্ধ করে দিল, কিন্তু একা একা বিড়বিড় করে কথা বলা বন্ধ হলো না। কখন দিন হতো আর কখন রাত হতো সে হিসেব প্রীতি জানতো না। সে শুধু আবছা আলোর একটা ঘরে সেকুলে বন্দি হয়ে জীবন কাটাতে লাগলো। প্রীতিলতা মেন্টাল হাসপাতালে আজ 1 বছরের বেশি। এসিপি শরীফ প্রীতিকে দেখতে গেলেন মেন্টাল হাসপাতালে। বরাবরের মতো প্রীতি তাদের সাথে কথা বলতো না, কিন্তু এসিপি শরীফের ছোট ছেলেটার দিকে তাকিয়ে থাকতো খুব করে। যখন তাকিয়ে থাকতো তখন একটা পলক ফেলতো না। দীর্ঘ 5 মাস পর প্রীতির পা থেকে শিকল খুলে দেওয়া হয়। প্রীতিকে গোসল করিয়ে ভালো একটা জামা পরে দেওয়া হয়। মাথার চুলগুলো একদম নষ্ট হয়ে গেছে, চুলগুলো জটলা পাকিয়ে গেছে, শরীরের ফসার চামড়া ময়ালে ঢাকা পড়ে গেছে। এসিপি শরীরে স্ত্রী জাহানারা বেগম খুব যত্নে প্রীতিকে তৈরি করলো। তারপর প্রীতির গালে হাত দিয়ে বলল, এখানে থাকতে খুব কষ্ট হয় তোর, তাই না? তোকে আর এখানে রাখবো না, আজ থেকে আমাদের সাথে থাকবি তুই, কেমন? জাহানারা বেগম প্রীতির কপালে চুমু খেলেন। প্রীতিকে হাসপাতাল থেকে ইচ্ছে করেই শরীফ নিয়ে এসেছে। তার কেন যেন মনে হচ্ছে মেয়েটাকে মেন্টাল হাসপাতালে রেখে তিনি ভুল করেছেন। মেয়েটার অবস্থা ভালো না হয়ে আরও খারাপ হয়েছে। এখন থেকে তার 1 ছেলে 1 মেয়ে। আল্লাহর আমানত তিনি অবহেলা নষ্ট করতে চান না, যার জন্মের সন্তানই হোক, কিন্তু কারো না কারো অনেক আদরের সন্তান, তাই কারো সন্তানকে তিনি অবজ্ঞা করতে চান না। এসিপি শরীফের কাছে প্রীতি আসে আজ 3 বছর পেরিয়ে গেছে। প্রীতিকে স্কুলে ভর্তি করেছে শরীফ। প্রীতিকে বাসায় শিক্ষক দিয়েও শরীফ পড়ান। মেয়েটার মাথার ব্রেন অনেক ভালো, কিন্তু না কখনো কথা বলে, আর না কখনো হাসে। কিছু দরকার হলেও শরীফকে বলে না। মোটা কথায় একটা রোবট। কিছুদিন আগে ক্যারেট স্কুলে সে ভর্তি হয়েছে। শরীফের কাছে হঠাৎ এই অদ্ভুত বায়না করে বসে সে। শরীফ আর না করেনি মেয়েটাকে। শরীফ ইদানিং প্রীতিকে দেখে কিছুটা অবাক হয়, কেননা প্রীতি পত্রিকা পেলেই সেখানে থাকা অপরাধমূলক ঘটনাগুলো পড়ে, আর সারা দিনেই নিজে ঘরের দরজা খোলে না। তবে প্রীতির শরীর থেকে আজকাল সিগারেটের গন্ধ পাওয়া যায়। শরীফ নিজের ভুল ভেবে উড়িয়ে দেয় ভাবনাগুলো। এভাবে দিন যেতে লাগলো, মাস পেরিয়ে বছর যেতে লাগলো। ছোট প্রীতিলতা স্কুল শেষ করে কলেজে পৌঁছে গেল। এত বছরের প্রীতি যেন শুধুই গম্ভীর স্বভাবের হয়ে উঠেছিল। শরীফ প্রীতিকে যতই দেখতেন ততই অবাক হতেন। কেউ বলবে না এই মেয়েটার মাথায় সমস্যা আছে, কেউ দেখলে বলবে না মেয়েটার মাথায় নার্ভগুলো খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু যেদিন প্রীতিকে শরীফ বাসায় নিয়ে আসে ওই দিন ডাক্তার তাকে সাবধান করেছিল, প্রীতিকে হাসি খুশি রাখতে বলেছিল, কেননা প্রীতির মাথায় ক্ষত আর লক্ষণগুলো বড্ড খারাপ দিক নির্দেশ করেছিল। কেননা প্রীতি যত নিশ্চুপ প্রাণহীন হবে ততই তার অন্যকে আঘাত করার প্রবণতা দেখা দেবে, যা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। সে সাইলেন্ট সাইকো হয়ে যেতে পারে। কিন্তু শরীফ আর জাহানারা হাজার চেষ্টা করেও কখনো প্রীতিকে হাসাতে পারেনি। হাসি তো দূরে থাক, তার সাথে ঠিকমতো কথাই বলতে পারেনি। কখনো কথা বলতো না সে। খাওয়ার কাজ খেয়ে নিজের ঘরে দরজা লাগিয়ে দিত। নিজের ঘরে বসে ল্যাপটপে যে কী করতো প্রীতি, তা শরীফকে বড্ড ভাবাতো। খুব মন দিয়ে সে কিছু একটা করত। মাঝে মাঝে আড়াল থেকে শরীফ দেখত। মাঝে মাঝে প্রীতির মুখে সে ভয়ঙ্কর এক হাসি দেখতে পেত, যা স্বাভাবিক নয়। এত কিছুর মাঝেও প্রীতি ক্যারেট আর কুস্তিতে অনেক ভালো ছিল।
যার জন্য শরীফ প্রীতিকে অনেক ভালোবাসতেন। দেখতে দেখতে প্রীতি কলেজ শেষ করে ভার্সিটিতে উঠে গেল। প্রীতি এখন বেশ বড় হয়ে গেছে। সিআইডি অফিসার সবাই প্রীতিকে চেনে, সবাই বেশ আদর করে তাকে। একদিন নিজ ইচ্ছে করেই শরীফের পাশে বসলো প্রীতি, তারপর ধীর গলায় বলল, আপনাকে কিছু কথা বলার ছিল। বল না মা, কি বলতে চাস? আমাকে কি কোনোভাবে সিআইডিতে নেওয়া যায় না? না মানে আপনাদের সাথে টুকটাক কাজ করতাম। কেন মা, হঠাৎ এ কথা? তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আমার কোনো সমস্যা হচ্ছে না। এবার আপনি বলুন, সিআইডিতে ছোট্ট একটা পোস্ট আমায় দিতে পারবেন কি না? পারবো দিতে, কিন্তু তুমি তো ছোট। আমি একদম ছোট নই, আমার একটা চাকরি চাই। আমি ট্রেনিং নিতেও প্রস্তুত। ওকে, দেখি কি করা যায়। বেশ কিছুদিন পার হয়ে গেছে, শরীফ প্রীতিকে কোনো চাকরি দেয়নি, তবে সে বিভিন্ন কেসের জন্য কাজ করতে পারবে। যদি তার কাজ ভালো হয় তবে সে সিআইডিতে হতে পারবে। এইভাবে দিন যাচ্ছিল। প্রীতি বেশ ভালোই কাজ করছিল। প্রীতি একদিন কাজ করছিল, হঠাৎ বাইরে থেকে আসা চিৎকার তার ধ্যান ভাঙলো। একটু বাইরে তাকিয়ে দেখলো একজন বুড়ো মহিলা আর এক পুরুষ কাঁদছে আর বিচার চাইছে। গেটে গেটে জোরে জোরে ধাক্কা দিচ্ছে আর কাঁদছে। কয়েকজন পুরুষ এসে তাদের নিয়ে যেতে লাগলো। প্রীতির পাথর হৃদয়ে কেন যেন মনে হলো ওদের কাছে যাওয়া উচিত। মানে প্রীতি দৌড়ে গেল ওইদিকে। বুড়ো লোক দুটো চিৎকার করে কাঁদছে। প্রীতি দৌড়ে ওদের কাছে যেয়ে পুলিশকে বলল, ওদের এভাবে কেন নিয়ে এসেছেন? এরা কিভাবে অফিসের সামনে হট্টগোল করছে দেখছো? বারবার বলছি কেস না করে আমরা কিছু করতে পারবো না, কিন্তু এরা তো কথাই শুনছে না, বলছে কেস করার টাকা নেই। প্রীতি অন্য পুলিশের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আপনারা যান, আমি ওনাদের পাঠিয়ে দিচ্ছি। পুলিশগুলো চলে গেল রেগে। প্রীতি বুড়ো মানুষ দুটোর সামনে দাঁড়িয়ে বলল, কি হলো, কাঁদছেন যে? আগে বলুন, কিসের বিচার চান? কি হয়েছে আপনাদের? বুড়ো মহিলাটা আসলে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলল, ওরা আমার সোনার চান নাতিটারে মাইরা ফালাইছে গো মা। আমার নাতিটারে গতকাল 3 দিন পর পাইছি। পাশের এলাকার বালুর ভিতরে ঢুকাইয়া রাখছিল মাইরা। গতকালই সকালে কুকুরে খুইরা বাইর করছে। আমার নাতিটারে 3 দিন পাগলের লাহান খুঁজেছি মা, কিন্তু পাই নাই। গত 2 দিন আগে আমার নাতিটার বিদেশ যাওয়ার কথা ছিল। তার আগের দিন বিকালে খেলার কথা কইয়া ঘর থেকে নিয়ে গেল। ওরা ঠিক আইলো, কিন্তু আমার নাতি আর আইলো না। ইতালি যাওয়ার কথা আসিল। আমারে কইছিল নানি তোমারে রানীর মতো রাখবো, কিন্তু আমার নাতি তো জানে না ওরে ছাড়া আমার আর কিছু লাগবে না। আমার নাতির মুখটা হিট দিয়ে থতলাইয়া দিছে মাগো। আমার নাতির নাক মুখ থেতলাইয়া দিছে ওরা 4 জন মিল্লা। পুলিশ কেস নেয় না মা, ওগো মতে বড় লোকের লগে আমরা কেমনে পারবো? আমাগো তো নুন আনতে পান্তা ফুরাই মা। আমার নাতির ভালো ওরা দেখতে পারলো না, মাইরা দিল আমার সোনার টুকরারে। 2 বছর আগে অ্যাক্সিডেন্টে পোলার বৌমার পর ওরে লইয়াই তো আসিলাম, ওরেও কাইরা নিল। আমার নাতি রাত দিন এক কইরা পড়ছে বিদেশ যাইব। বিদেশ তো গেলে না, আমার নাতি মইরা গেল। চারটা কাটামাথা পুলিশ স্টেশনের পাশে পাওয়া গেছে। খুন হওয়া 4টা ছেলের মধ্যে একজনের বাবা কমিশনার, বাকি সবার বাবা উচ্চ পদে চাকরি করেন। ছেলে 4টাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাদের দেহ পাওয়া যায়নি, কিন্তু মাথা থেকে পুলিশ লাশগুলোকে শনাক্ত করতে সক্ষম হয়। পুলিশ সেই গরিব বৃদ্ধ আর বৃদ্ধার বাড়িতে যায়, কেননা তারা এই ছেলেগুলোর নামে হত্যা মামলা করতে গিয়েছিল। কিন্তু ছেলেগুলোর বাবা অনেক দাপট সম্পন্ন লোক, তাই পুলিশ চেয়েও কেস নিতে পারেনি। অন্যদিকে বৃদ্ধ মানুষ দুটো যখন জানতে পারলো তাদের কলেজের টুকরাকে খুন করা ওই জানোয়ারগুলো আর বেঁচে নেই, তখন তারা 2 হাত তুলে কেঁদেছেন। নিজেদের একমাত্র অবলম্বনকে হারিয়ে তারা যেমন কষ্ট পেয়েছেন, এখন তাদের মা বাবা বুঝবে সন্তান হারানোর কষ্ট।
সেদিনের পর 4 মাস পার হয়ে যায়, কিন্তু অদ্ভুত হলেও সত্য, তার কিছুদিন পর শুধু মানুষ খুন হতে লাগলো, আর যারা নির্মমভাবে খুন হতো তারা সবাই ক্রিমিনাল ছিল। এই তো কিছুদিন আগেও একটা স্কুল পড়ুয়া মেয়েকে অতিরিক্ত অতিরিক্ত পড়ানোর নাম করে শিক্ষক ধর্ষণ করে। মেয়েটার বাবা রিক্সা চালক। পুলিশ ধর্ষককে অ্যারেস্ট করলো, কিন্তু কিছুদিন পরে মোটা অঙ্কের টাকা দিয়ে জেল থেকে বের হয়ে যায় ধর্ষক। অপরদিকে ধর্ষণ হওয়া মেয়েটা সমাজের মানুষের কথা শুনতে শুনতে গলায় দড়ি দিয়ে দেয়। কি হলো? কোনো বিচার হলো না। মেয়েটাকে দিনের পর দিন কীভাবে ধর্ষণ করা হলো, কোথায় কোথায় হাত দেওয়া হয়েছে, শিক্ষকের সাথে তার আগে সম্পর্ক ছিল কিনা, তাকে আগেও ছুঁয়ে দিয়েছে কিনা, এমন হাজারো প্রশ্নে বারবার ধর্ষণ করা হলো মেয়েটাকে। তার 2 দিন পরেই ওই শিক্ষকের বস্তাবন্দির লাশ পাওয়া যায়। এভাবেই দিন যেতে লাগলো। প্রীতিলতার নিজের বাড়িতেও মা বাবাকে ছেড়ে নতুন বাসায় উঠে যায়। যেদিন সে চলে আসে ওই দিন জানারা বেগম অনেক কেঁদেছিলেন, কিন্তু তার কান্নায় প্রীতি এতটুকু নরম হয়নি। সে নিজের সব কিছু নিয়ে বাড়ি থেকে চলে আসে। এরপর থেকে কয়েক মাসের মধ্যে 40-এর কাছাকাছি লোক গায়েব হয়ে গেল। পুলিশ হাজার খুঁজেও তাদের পেল না। প্রীতিলতা নিজের বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছে। কয়েক মাস আগেই সিআইডিতে চাকরি হয়েছে। একের পর এক প্রমোশন তাকে একটু একটু করে বড় পদে নিয়ে যাচ্ছে। বিভিন্ন জটিল কেসের সমাধান অতি কম সময়ে বের করার জন্য সিআইডিতে প্রীতির নাম ছড়িয়ে গেল। সারাদিনের ক্লান্ত শরীরটা প্রীতি বিছানায় এড়িয়ে দিল। শরীরটা ঘামে ভেজা থাকলেও মুখে তার হাসি। প্রীতি ফ্যানের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তোর বড় ভাই আজ তোর নামে কেস করতে এসেছিল, কেস করেও গেছে। কাল থেকে পুলিশ তোকে খুঁজবে, কিন্তু তোকে কোথায় পাবে বলতো? প্রীতি নিজের পাশে দড়ি দিয়ে বাঁধা লোকটার দিকে তাকালো। লোকটার নিষ্প্রাণ চোখে প্রীতির দিকে তাকিয়ে আছে। প্রীতি তার পাশের টেবিলে থাকা প্লাসটা হাতে নিল, তারপর আবারও বলল, একটা 5 বছরের মেয়েকে দেখে লোভ সামলাতে পারলি না? বাচ্চার মাকে তো ধর্ষণ করলি, সাথে ওই ছোট মেয়েটাকেও। এত টাকার দরকার ছিল তাহলে ডাকাতি করে চলে আসতি, কেন ধর্ষণ করে নিরপরাধ মানুষ দুটোকে মারলি? তোদের জন্য একটা নিরপরাধ মানুষ নিজের স্ত্রী সন্তান হারিয়ে পাগল প্রায়। তোর সাথে কেউ আর বেঁচে নেই। কাল রাতেই ওদের শেষ করে দিয়েছি। লাশ গলেও গেছে প্রায়। আর কিছুক্ষণ পর ওদের আর অস্তিত্ব থাকবে না। কেন যেন তোকে মারতে ইচ্ছে করলো না। তোর জন্যই তো সব হলো। তবে হ্যাঁ, তোকে আমি মারবো। যেভাবে মারলে নিজের মৃত্যুর থেকেও আমাকে বেশি ভয় পাবি, ঠিক ওইভাবে তোকে মারবো। প্রীতি এক এক করে লোকটার হাতের নখ তুলে নিল। তার চিৎকার ঘরের বাইরে গেল না। সানটুপ ঘরে একটু একটু করে নিজের প্রাণ হারালো সে। আর প্রীতি তাকিয়ে রইল সেই প্রাণহীন দেহটা থেকে। আজ তোকে দিয়ে নিজের 50টা খুন শেষ করলাম। আর যাই হোক, মানুষ রূপে থাকা জানোয়ারদের বাঁচিয়ে রাখতে নেই। এভাবে দিন যেতে লাগলো। প্রীতি দিনকে দিন একা থাকতে শুরু করলো। আগে শরীফের বাড়ি থাকতে সারাদিনে একবার হলেও সবার সাথে কথা হতো, কিন্তু এখন সে আরও কথা বলা ছেড়ে দিল। সারাদিন কাজ আর পড়াশোনা করত, আর রাত হলে অন্ধকার ঘরে একা বসে থাকতো। পুরো বাড়ি আলোহীন অবস্থায় পড়ে থাকতো। সারা রাত একা একা কথা বলে পার করে দিত সে। 1 সপ্তাহ পরের কথা। আজ আর প্রীতি অফিসে যায়নি। ভার্সিটিতে ক্লাস ছিল, তাই সেখানে গেছে। শরীফ একটা কেস নিয়ে পুলিশের সাথে আলোচনা করছিল। হঠাৎ তার মোবাইলে একটা কল আসে। শরীফ ও পাশে কথা শুনে পাগলের মতো দৌড়ে যায়। প্রীতি ভার্সিটি থেকে কল এসেছে। কিছুক্ষণ আগে প্রীতি নাকি অজ্ঞান হয়ে পড়ে গেছে। প্রীতিকে ভার্সিটির লোকেরা হাসপাতালে নিয়ে যায়। শরীফ হাসপাতালে যেয়ে দেখে প্রীতি আইসিইউতে ভর্তি। ডাক্তার প্রীতির চিকিৎসা করেছে। ডাক্তারকে জিজ্ঞাসা করেন কী হয়েছে তার মেয়ের, কিন্তু ডাক্তার তখন কিছু বলেনি। জানারা বেগম মেয়ের অসুস্থ হওয়ার কথা শুনে সারা রাস্তা কাঁদতে কাঁদতে আসেন। ডাক্তারের চেম্বারে শরীফ বসে আছে। ডাক্তার প্রীতির রিপোর্ট দেখে বললেন, দেখুন, আপনার মেয়ের মানসিক অবস্থা খুব একটা ভালো না। ওনাকে যতটা স্বাভাবিক মনে হয়, আসলে উনি তার ধারের কাছেও স্বাভাবিক নন। ওনার ফুসফুসে পানি জমে গেছে। অতিরিক্ত ধূমপান এবং রাত জাগার জন্য উনি ডিপ্রেশনে ভুগছেন। রোগীর ব্রেনের সমস্যাগুলো জটিল আকার ধারণ করছে। যত দ্রুত সম্ভব ওনার চিকিৎসা শুরু করতে হবে। আপনার কথা অনুযায়ী আমার মেয়ে ধূমপান করে, কিন্তু আমি কখনো তাকে সিগারেট ধরাতে দেইনি।
আপনি বলেছেন আমার মেয়ে স্বাভাবিক নয়, কিন্তু ওর সব কাজ তো স্বাভাবিক মানুষের মতো। দেখুন, রোগী কোনো না কোনো ব্যাপার নিয়ে হতাশায় ভুগছেন দীর্ঘদিন ধরে। আর হ্যাঁ, রিপোর্টে স্পষ্ট লেখা আছে উনি ধূমপান করেন। রিপোর্ট অনুযায়ী উনি একজন মানসিক রোগী, যার দীর্ঘদিন চিকিৎসার দরকার। এখন আপনাদের যা ইচ্ছা। শরীফ এবার বেশ রেগেই বলল, তখন থেকে আমার মেয়েটার নামে উল্টাপাল্টা কথা বলছেন। আমার মেয়ে পাগল হলে পুলিশ অফিসার হতে পারতো না। আর হ্যাঁ, আমি অনেক ভালো জায়গায় মেয়েকে চিকিৎসা করাবো। শরীফ এবার বেশ রেগেই বলল। শরীফ বেশ রাগ হয়ে চেম্বার থেকে বের হয়ে যায়। তার 2 দিন পর প্রীতিকে বাড়িতে আনা হয়। বেশ অসুস্থ তখন সে। হঠাৎ করে শরীফ বেশ রাগ হয়ে চেম্বার থেকে বের হয়ে যায়। তার 2 দিন পর প্রীতিকে বাড়িতে আনা হয়। বেশ অসুস্থ তখন সে। হঠাৎ করে বাসায় এসেই প্রীতি শরীফকে বলে ঢাকাতে তার বদলি করতে। শরীফ প্রীতির এমন কথা একদম রাজি হয় না, কেননা তখন তিনি প্রীতির চিকিৎসার কথা ভাবছেন। কিন্তু প্রীতি বারবার রিকোয়েস্ট করতে থাকে। একটা সময় প্রীতি রেগে গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। সেই দিন অনেক কষ্টে শরীফ প্রীতিকে বাঁচিয়ে নেয়। মেয়েকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠে জাহানারা বেগম। প্রীতি কিছু বলেনি। জাহানারা বেগমকে ধরে এক শয়তানি হাসি সে হেসেছিল সেই দিন শুধু, কেননা সে জানতো শরীফ এবার তার কথা শুনবে। অতঃপর বাধ্য হয়ে প্রীতিকে ঢাকায় বদলি করেন শরীফ। প্রীতিকে ঢাকায় বদলি করা হবে এমন কথা শুনেই ঢাকার নারী পাচারকারী জটিল কেসটা প্রীতিকে দেয়া হয়। আর প্রীতিও রাজি হয়ে যায়। বর্তমানে প্রীতি কাঠগড়ে দাঁড়িয়ে আছে। নিজের চোখে পানি মুছে প্রীতি বলল, হ্যাঁ স্যার, আমি খুনি। এই হাতে 58টা খুন করেছি। একটা প্ল্যান অনুযায়ী পুলিশকে দিয়ে করিয়েছি। সর্বমোট 59টা খুন আমি করেছি। কি ভাবছেন কেন এতগুলো খুনের কথা স্বীকার করলাম? এগুলো যদি আমি স্বীকার না করতাম তাহলে কেউ জানতো না স্যার। কিন্তু আমি চাই সবাই এই হিংস্র মানুষটাকে চিনুক। তাই তো ইচ্ছে করে পুলিশের হাতে ধরা দিয়েছি, ইচ্ছে করে এখানে সাংবাদিক ডেকেছি, ইচ্ছে করে নিজের দোষ কবুল করেছি। প্রীতিলতা নিজের শার্টের ভেতর থেকে একটা চেন বের করলো। চেনটাতে দুটো চুমে খেলো। তারপর চোখের পানি মুছতে মুছতে বলল, এটা আমার মায়ের চেন স্যার, যে চেনটা বাবা মাকে দিয়েছিল। প্রীতি লকারটা থেকে একটা ছোট মেমোরি কার্ড বের করে দিল। তারপর বলল, এই কার্ডের ভেতর আমার বাবার সাথে করা সব অন্যায়ের প্রমাণ আছে। এই কার্ডের ভেতরে নারী পাচারের সাথে কারা জড়িত তার সব প্রমাণ আছে। শুধু তাই নয় স্যার, আমি এই পর্যন্ত যাদের খুন করেছি তাদের খুনের প্রমাণ আছে। আমার মা বাবা যেই দিন মারা যায় সেই দিনের কিছু ছবি আছে স্যার। আমি শুধু খুন নয়, হ্যাক করে আমি বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছি। এমপি সাইদের টাকাও আমি হ্যাক করেছি, তার প্রমাণ আমার কাছে আছে। প্রীতি নিজের ডান পায়ের জুতোটা খুলল। নিচে শক্ত সোলটা হাতে দিয়ে ঘষতে সরে গেল। প্রীতি ভেতর থেকে একটা পেন ড্রাইভ বের করলো। উপস্থিত সবাই অবাক চোখে প্রীতিকে দেখছে। প্রীতি বিচারকের কাছে পেন ড্রাইভটা দিল। তারপর বলল, এখানে হ্যাকিংয়ের তথ্য আছে, আমার করা সব পাপের প্রমাণ, আর আমার পরিবারের সাথে হওয়া সকল অন্যায়ের প্রমাণ এখানে আছে। সমস্ত ছবিগুলো বিচারক বড় পর্দায় দেখানোর আদেশ দিলেন। এক এক করে সব কিছু দেখানো হলো। প্রীতিলতা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল পুরোটা সময়। আবেশ কাঁদছে, দেহান মাথা নিচু করে কাঁদছে। বিচারক নিজের চোখের পানি মুছে বললেন, মিস প্রীতি, আপনি সব জেনেও কেন পুলিশের হাতে ধরা দিলেন? আপনি তো চাইলেই সব প্রমাণ শেষ করতে পারতেন। আপনি কি করে জানতেন আপনাকে পুলিশ অ্যারেস্ট করতে যাচ্ছে? আর যখন জানতেন তাহলে পালিয়ে কেন গেলেন না? প্রীতি বাম হাতে চোখের পানি মুছে বলল, স্যার, আমি কোনো ভালো মানুষ নই। আমি কারোর সাথে যেমন ন্যায় করিনি ঠিক তেমনই অন্যায় করিনি। কাউকে প্রিয়জন হারানোর বিচার দিতে গিয়ে অন্য জনের প্রিয়জন কেড়ে নিয়েছি। এর জন্য হয়তো জীবনের শেষ সময়গুলোতে আমি আমার কাছের মানুষদের আর পেলাম না। আমি ইচ্ছে করে ধরা দিয়েছি যেন মুখোশের আড়ালে থাকা আমার আসল রূপটা সবাই দেখতে পায়। আমার ভয়ঙ্কর রূপটা দুনিয়া দেখেনি।
তাই নিজের আসল চেহারাটা তাদের দেখালাম। এটা না করলে কেউ বিশ্বাস করতো না। আর কে আপনাদের খবর দিয়েছে তাকেও আমি চিনি। সে কখন কি করেছে সব খবর আমার কাছে আছে, কেননা আমার পরবর্তী শিকার সে ছিল। আবেদ চৌধুরী ছেলে মেয়েকে কেন কিডন্যাপ করলেন? আমি ওদের কিডন্যাপ করতে চাইনি। মিহান চৌধুরী ওদের মারতে চেয়েছিল, তাই প্রথমে জেসিকা নামে একটা ভাড়াটে সিরিয়াল কিলার ভাড়া করে, কিন্তু আমি ওকে অ্যারেস্ট করে ফেলি। তারপর প্ল্যান অনুযায়ী ওর শরীরে পটাশিয়াম সায়ানাইড দিয়ে দেই, আর নাম পরে জেসিকা আত্মহত্যা করেছে। তারপর মিহান ওদের আবারও কিডন্যাপ করার সিদ্ধান্ত নেয়। তার প্ল্যানে দিহান আর তার মা ডায়না ছিল। ওরা কিছু করার আগে আমি ছেলে মেয়ে দুটোকে আমার কাছে নিয়ে যাই। বিশ্বাস না হলে দিহানকে জিজ্ঞেস করুন। দিহানকে দাঁড় করাতেই সে নিজেদের দোষ কবুল করে নেয়। বিচারক প্রীতির দিকে তাকিয়ে বলল, সাংবাদিক কেন ডাকলে আজকের বিচারে? আমি চাই পুরো দুনিয়া আমার মতো জঘন্য মানুষকে দেখুক। আমার মতো খারাপ মেয়েকে যেন সবাই চিনে রাখে, আর আমার অমানুষ হওয়ার গল্পটা যেন সবাই জানে। আমি আমার মা বাবা ভাইয়ের খুন হওয়ার সত্যিটা জানাতে চেয়েছিলাম, যেটা এতদিন দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। পুরো দেশের মানুষ তোমার ফাঁসি চায়, তুমি কি তাই চাও? বিচারকের দিকে তাকিয়ে প্রীতি হাসে, তারপর বলে, পুরো দুনিয়ার কথা আমি জানি না স্যার, তবে আমার প্রিয়জনেরা যদি আমার ফাঁসিতে খুশি থাকে তবে আমি সেই ফাঁসি একবার নয় 1000 বার গলায় পড়তে রাজি। আর এখন তারাও আমার ফাঁসি চায়। আপনি আমাকে ফাঁসি দিন স্যার, আমি আমার ফাঁসি চাই। ফাঁসি চাই আমি নিজের। প্রীতি কথাগুলো বলতে বলতে কাঠগোড়ার ভেতর কান্নায় ভেঙে পড়ল। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? প্রীতিকে টেনে পুলিশ নিয়ে যাচ্ছে। পুলিশের গাড়িতে ওকে বসানো হলো। আবেশ কারাগারের সামনে বসে কাঁদছে। যাদের আপন ভেবেছিল তারা তার পরিবারটা শেষ করেছে। নিরুপমা স্বামীর কাঁধে হাত রাখতেই স্ত্রীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো আবেশ। কাঁদতে কাঁদতে বলল, নীরু, ওরা কেন সবাইকে বিনা অপরাধে মারলো? একটা পরিবারকে শেষ করে দিল। আমি হয়ে গেলাম এতিম, আর আমার ছোট বোনটা খুনি হয়ে গেল। ওরা দিনের পর দিন আমাদের মিথ্যা বলে গেল। আমি পারছি না আর। একটা মানুষ কত হারাতে পারে তুমি বলে দাও। অন্যদিকে দেয়ানের মা ডায়না পাথরের মতো বসে আছে। যাকে নিজের স্বামী ভেবে বছরের পর বছর কাটিয়ে দিল, সে আসলে তার স্বামী না। যার কথায় আবেশকে শেষ করতে চেয়েছিল, সে আসলে তার স্বামীর হত্যাকারী। কারাগারের 4 দেয়ালে প্রীতিলতা বন্দী। তার শাস্তির রায় এখনো হয়নি। পরশু বিচারক বিচার করবেন। ময়লা মেঝেতে কিছু একটা আঁকছে সে। হঠাৎ কারাগারের তালা খোলার শব্দে সেদিকে তাকালো প্রীতি। শান্ত দাঁড়িয়ে আছে। প্রীতি শান্তর দিকে এক পলক তাকে আবারও নিজের কাজে মন দিল। আপনি নিজের ব্যাপারে আমাদের কেন বললেন না ম্যাডাম? আমরা নিজেদের সবটা দিয়ে কি ক্রিমিনালদের ধরতাম না? প্রীতিলতা শান্তের দিকে তাকিয়ে হাসলো, তারপর বলল, আমি খুনি এটা জানার পরে তুমিই শুধু আমাকে এতটা সম্মান দিয়েছ। কখনো সুযোগ হলে এর ঋণ শোধ করব। শান্ত প্রীতির সামনে বসে বলল, কেন এমন করলেন ম্যাডাম? আপনার ফাঁসি যে আমরা দেখতে পারবো না। আমরা যে আপনাকে অনেক ভালোবাসি। আপনি বরং পালিয়েছেন ম্যাডাম। আমি সব ব্যবস্থা করব। কেউ কিছু জানবে না। আমি চাই আপনি বেঁচে থাকুন। প্রীতি শান্তর চোখের পানি মুছে দিল, তারপর বলল, শান্ত, আপনি আমাকে কেন পালাতে বলছেন? আমি আমার এই হাতে কত মানুষের প্রাণ নিয়েছি জানেন? আমার জন্য কত মানুষ নিজেদের প্রিয়জনদের হারিয়েছে। দিন শেষে আমিও খুনি, দিন শেষে আমিও অপরাধী। জানেন শান্ত, জীবনের রাস্তায় দৌড়াতে দৌড়াতে এখন আমি ক্লান্ত, আর দৌড়াতে পারছি না। এখন আমার থামা উচিত। আপনি কি সত্যি কাউকে কখনো ভালোবেসেছেন ম্যাডাম? আপনি কেন বুঝতে চাইছেন না? আপনার মৃত্যুতে কেউ খুশি না, কেউ ভালো থাকবে না। আপনি আমাদের ভালো না বাসলেও আমরা অনেক ভালোবাসি আপনাকে।
আমার বেঁচে থাকতেও কেউ ভালো থাকবে না শান্ত। আমার এই জীবনটা অভিশপ্ত। আমার মতো অভাগীরা যেই দিকে যায় সেই দিকেই দুঃখ ধেয়ে আসে। তা না হলে আমার মা বাবা কেন মরবে? আমি যদি অভাগী না হতাম তাহলে আমার ব্রেন ড্যামেজ হতো না। কেন একের পর এক রোগ আমার শরীরে বাসা বাঁধবে? কেন আমি খুনি হয়ে যাব? কেন ভালোবাসার মানুষকে চোখের সামনে অন্য কারোর হতে দেখব? শান্ত, মানুষ অর্থের দিক থেকে গরিব হয়, কিন্তু ভালোবাসার দিক থেকে গরিব হতে নেই। তুমি যখন কাউকে ভালোবাসবে তখন তাকে রানীর মতো ভালোবাসবে। তার জীবনে পার্থিব জিনিসের অভাব থাকলেও যেন ভালোবাসার অভাব না থাকে। ভালোবাসা কখনো অপ্রকাশিত রাখতে নেই, তাকে প্রকাশ করার ক্ষমতা রাখতে হয়। যে ক্ষমতা আমার নেই। ভালোবাসা চাই, কিন্তু তা প্রকাশ করতে এক বুক সাহস লাগে, যা আমার কখনো ছিল না। জানো, আমি এসিপি শরীফ আর তার স্ত্রী জাহানারার বেগমকে ভালোবাসি, খুব ভালোবাসি আমি, কিন্তু কখনো তাদের জড়িয়ে ধরে মা বাবা ডাকতে পারিনি। বিশ্বাস করো, অনেকবার চেয়েছি, কিন্তু হয়নি। কেন যেন মনে হতো এরাও যদি চলে যায় আমি সহ্য করতে পারবো না। তাই তো তাদের ছেড়ে অন্য জায়গায় থাকতে শুরু করেছিলাম। ভেবেছিলাম দূরে থাকলে মায়া কমে যাবে, কিন্তু তার হয়নি। নিজের ভাইকে জড়িয়ে ধরে কখনো বলা হয়নি আমি বেঁচে আছি, কখনো বলা হয়নি হাজারো না বলা কথা। ভাইয়ের হাত ধরে অপরাধীদের দেখিয়ে বলতে পারিনি, ভাইয়া এরা আমায় খুব কষ্ট দিয়েছে। নিজের ভালোবাসার মানুষকে ভালোবেসেছিলাম। বিশ্বাস করো, আমি গরিবের মতো ভালোবাসিনি, আমি তাকে রাজার মতো ভালোবেসেছি, খুব ভালোবেসেছি তাকে। তাই তো নিজের অসুখ ভালো করতে মরিয়া হয়ে উঠেছিলাম, কিন্তু তার হলো কোথায়? একটা সময় আমি বুঝে গিয়েছি সে আমার জন্য নয়। যখন বুঝেছি তখন সরে এসেছি। আরে আমি তো এক আকাশ সুখ তাকে দিতে চেয়েছি। আমার মানুষটা ভালো আছে, আমার মানুষটা সুখে আছে, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? আমার সাথে রেখে তার সুখকে দুঃখে পরিণত করতে পারবো না। থাকুক না সে অন্য কারোর রাজা হয়ে, ক্ষতি কি তাতে? প্রীতিলতা হাসতে হাসতে চোখের পানি মুছে নিল, তারপর আবারও বলল, সম্পর্কের বিচ্ছেদ হয়, ভালোবাসায় দূরত্ব তৈরি হয়, কিন্তু স্মৃতির পাতায় ওপারের মানুষটা অবিনশ্বর, যাকে কখনো মুছে ফেলা যায় না, যাকে চাইলেই ছুঁড়ে ফেলা যায় না। তার মানে আপনি পালাবেন না, তাই তো? শান্ত শান্ত আর একটা কথা বলল না, চোখের পানি মুছতে মুছতে বের হয়ে চলে গেল। প্রীতি ওইদিকে তাকে আবার হাসলো। গত 24 ঘন্টায় আবারও নারী শিশু অপহরণ হয়েছে 50-এর মতো। জোবাও কিডন্যাপ হয়েছে। গতকাল ওষুধ কিনতে বাইরে এসেছিল, কিন্তু মাঝ রাস্তায় একটা মাইক্রো এসে তাকে নিয়ে যায়। অপহরণকারীদের পিতা মাতা পুলিশের কাছে এসে সাহায্য চাইছে, কিন্তু পুলিশ এই কেসের কোনো সন্ধান পাচ্ছে না। প্রীতিলতা আর নারী পাচারের কেসটা এখন আলোচনায় তুমকে। শান্ত পাগলের মতো জোবাকে খুঁজছে। এই তো কিছুদিন আগে জোবার সাথে সব ঠিক হয়েছিল, মেয়েটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠেছিল। মেয়েটার সাথে যদি আবারও খারাপ কিছু হয় তাহলে নিজেকে মাফ করতে পারবে না সে। প্রীতিলতাকে আজ আবারও কোর্টে হাজির করা হয়েছে। বাইরে শত শত মানুষের ঢল, সবাই প্রীতিলতার মুক্তি চায়। প্রীতিকে নিয়ে আসতে এক প্রকার পুলিশের যুদ্ধ করতে হয়েছে। বিচারকের সামনে দাঁড়িয়ে আছে প্রীতি। বিচারক প্রীতিকে বলল, তোমাকে বেশি প্রশ্ন করব না। তোমার প্রথম প্রশ্ন, পতিতালয়ের সর্দারনিকে কেন মারলে আর কিভাবে মারলে? প্রীতি বিচারকের দিকে তাকিয়ে বলল, সে শত শত মেয়ের জীবন নিজ হাতে নষ্ট করেছে, তাই মেরেছি। এখন ভাবতে পারেন তাকে কেন কারাগারে এনে মারলাম। তাকে কারাগারে না নিয়ে আসলে সে আমায় কোনো কাজে আসতো না। তার সাথে মিহান চৌধুরী যোগাযোগ ছিল। সর্দারনিকে
মারার কিছুদিন আগেও কিছু মেয়েকে কিডন্যাপ করা হয়। তার খোঁজ নিয়ে জানতে পারি তাদের খুব তাড়াতাড়ি চড়া দামে বিক্রি করা হবে, কিন্তু তারা কোথায় আছে সেই খোঁজ কোথাও পাচ্ছিলাম না। তাই প্ল্যান মোতাবেক ওই পতিতালয়ে আমি আক্রমণ করি, সর্দানিকে কারাগারে নিয়ে আসি। তারপর আমি অন্য প্ল্যান করি, তাকে আমি পালাতে সাহায্য করব, এমন প্রতিশ্রুতি তাকে আমি দেই। কিন্তু তার বিনিময়ে শর্ত দিই একটা, আমি তার ফোন থেকে মিহান চৌধুরীকে কল করতে বলি, আর মেয়েগুলো কোথায় আছে সেই সন্ধান জিজ্ঞাসা করতে বলি। মিহান তখনও জানতো না সর্দানির সাথে কি হতে চলেছে। ওরা ভেবেছিল প্রতিবারের মতো এবারও ঘুষ দিয়ে বেঁচে যাবে। মিহান ভেবেছিল সর্দানির কাছে ফোন আছে, পুলিশ হয়তো টাকার জন্য এমন করেছে, তাই সে পুলিশকে টাকা দিতে চায়। অন্যদিকে সর্দানি আমাকে যেই টাকার ভাগ দিতে চায়, বিনিময়ে তাকে পালাতে সাহায্য করতে হবে। মিহান মেয়েদের ঠিকানা সর্দানিকে বলে দেয়, আমি ঠিকানা জেনে গেলাম। তারপর শর্ত অনুযায়ী আমি সর্দানির পালানোর রাস্তা বলে দিই, কিন্তু সে জানতো না ওই পথে সিসি ক্যামেরা আছে। তারপর পুলিশ বাধ্য হয়ে ওকে গুলি করে দেয়। হ্যাকিং করা কোটি কোটি টাকা কোথায়? ওইগুলো আমার কাছেই আছে, আর টাকার হিসেব আমার কাছে নেই। যাদের হক তাদের 2 হাত ভরে দিয়ে দিয়েছি, আর যাদের দিয়েছি তারা এখন বাইরে দাঁড়িয়ে আছে, চাইলে খোঁজ নিতে পারেন। তোমার পরবর্তী শিকার কে ছিল, তার নাম বলো। আমাকে এখন মেরে ফেললেও তার নাম আমি বলবো না, তাকে একমাত্র আমি স্বীকার করব। আর হ্যাঁ, আমাকে পুলিশের হাতে দেওয়া থেকে শুরু করে এই যে অপহরণগুলো হচ্ছে, সব তার কাজ। নারী পাচার করা গ্যাংয়ের তথ্যগুলো আমাদের দাও। কেন স্যার, আমি কেন তথ্য দেব? কোনো তথ্য আমি দেব না। তথ্যগুলো দিলে অনেকগুলো মেয়ে তার পরিবারের কাছে যেতে পারবে। পুলিশকে সাহায্য করো। এই কেসের মূল মাস্টারমাইন্ডের নাম বলো। আপনি তাদের কথা চিন্তা করছেন? হ্যাঁ, আচ্ছা, আমি যদি বলি আমাকে 2 দিনের জন্য মুক্ত করতে, আপনি কি তা করবেন? করবেন না স্যার। তাহলে আমি কেন তথ্য দেব? মরলে সবাই একসাথেই না হয় মরি। আমি এত বড় মনের অধিকারী নই। আমি যখন আমার প্রতিশোধ পূরণ করতে পারিনি, তখন কেউ তাদের সন্তান পাবে না, ব্যাস। ওকে, সাহায্য করতে হবে না। বাইরে সবাই তোমার মুক্তি চাইছে, তুমি কি তাই চাও? প্রীতি মুচকি হেসে বলল, এক অপরাধীর চাওয়া আর না চাওয়ায় কিছু আসে যায় না স্যার। আমি অপরাধী, এটাই বড় কথা। দেশের আইন অনুযায়ী আমার যা সাজা প্রাপ্য আমাকে তাই দিন। আমার অতীত দেখে যেন বিচার না হয় স্যার। তুমি কাউকে কিছু বলতে চাও বা তোমার কোনো ইচ্ছে আছে? না স্যার, আমার কাউকে কিছু বলা নেই। সবাই ভালো থাকুক, এটাই চাই শুধু। বিচারক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, তারপর একটা কাগজে কিছু একটা লিখে বললেন, খুন, অপহরণ, লাশ গুম, অন্যের টাকা আত্মসাৎ, আইনভঙ্গ সহ নানানবিধ অপরাধের কারণে মিস প্রতিলিতা চৌধুরীকে মহামান্য আদালত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের ঘোষণা দিচ্ছে। দেশের অবস্থা স্বাভাবিক হওয়ার পর তার মৃত্যুদণ্ড কার্যকর। মৃত্যুদণ্ডের কথা শুনে প্রীতিলতার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, কিন্তু সবার আড়ালে সে তা মুছে নিল, কেননা এটাই হওয়ার ছিল।